কথা বলবে না তাছে? বউয়ের সাথে নিশ্চয়ই বাসর হয়ে গিয়েছে। হাজার হোক, পুরুষ মানুষ তো তুমি। একই বিছানায় দুজন নরনারী থাকা মানে আগুন আর মোম পাশাপাশি থাকা। আগুনের সংস্পর্শে যেমন মোম গলে যায়, তেমনি নারীর সংস্পর্শে গেলেও পুরুষ বদলে যায়। তার ভেতরের পৌরুষ চিত্ত জেগে উঠতে বাধ্য হয়। আমার প্রতি বিশেষ ভরসা নেই তোমার? আছে, তবুও পুরুষ মানুষ তো। তোমার ভাবনা অনুযায়ী কিছু হয়নি তাছে। শারীরিক চাহিদার চেয়েও শেষদার বিশ্বাস ভরসা অর্জন করাটা বেশি জরুরি আমার কাছে। যত তাড়াতাড়ি শেষদার বিশ্বাস ভরসা অর্জন করতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। তার মানে তোমাদের মধ্যে কিছুই হয়নি? না, শেষদার বিশ্বাস ভরসা অর্জন করার জন্য আমাকে নিখুঁত অভিনয় করতে হচ্ছে। শেষদা খুবই সহজ সরল একটা মেয়ে। আমার বিশ্বাস আমি খুব শীঘ্রই শেষদার বিশ্বাস ভরসা অর্জন করে শেষদার চোখে একজন আদর্শ স্বামী হয়ে উঠতে পারবো। দেখো, অভিনয় করতে করতে আবার সিস্তার মায়ায় পড়ে যেও না। মায়া কিন্তু খুব খারাপ জিনিস, তোমাকে একদম নিঃশেষ করে দেবে। কোনো চান্সই নেই। আমি যে তাঁচিতে মগ্ন, রাতভর জেগে থাকি তারই জন্য। বিয়েতে হালিমা মঞ্জিলে তেমন সাজসজ্জা না থাকলেও বৌভাতের অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। একদম রাজকীয়ভাবে হালিমা মঞ্জিল সাজিয়ে তোলা হয়েছে। বরকনের জন্য রাজকীয়ভাবে আসনের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির বাইরে খাবারের স্টল করা হয়েছে। ইতিমধ্যে নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছে। সাইফানও রেডি হয়ে গিয়েছে। তার পরনে রয়েছে সাদা শার্ট, গলায় টাই বাঁধা, শার্টের উপর কালো কোট, পকেটে লাল পকেটে স্কোয়ার কালো প্যান্ট, পায়ে কালো শু, হাতে দামি ঘড়ি। সিজদার সাজও কমপ্লিট হয়ে গেছে। সিজদাকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়েছে। সিজদার পরনে রয়েছে পিঙ্ক কালারের লেহেঙ্গা, গা ভর্তি স্বর্ণের গহনা, কপালে টিকলি, মেহেদিরাঙা, দুহাত স্বর্ণের বালা চুড়ি দ্বারা পরিপূর্ণ হয়ে রয়েছে। মুখে ভারী মেকআপ, সব মিলিয়ে নতুন এক সিজদা সৃষ্টি হয়েছে। সামিরা সিজদাকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দেয়। এত এত লাইট, ক্যামেরা, অপরিচিত মুখ দেখে ভড়কে যায় সিজদা। নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই চলে এসেছে, কিন্তু চৌধুরী বাড়ির কাউকেই দেখতে না পেয়ে মন খারাপ হয়ে যায় সিজদার। সকাল থেকে সার্জিস রুম থেকে বের হয়নি। ফ্লোরে টান টান হয়ে শুয়ে সিগারেটের ধোঁয়া ছাড়াচ্ছে। পাঞ্জাবি খুলে ফেলে দিলেও বাকি পোশাক এখনো গায়ে জড়ানো রয়েছে। পোশাক ছাড়তে ইচ্ছে করছে না। গায়ে যেন বিন্দু মাত্র শক্তি নেই। বুকের বাম পাশটা বড্ড জ্বালা পোড়া করছে। মনে হচ্ছে যেন বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সার্জিস শোয়া ছেড়ে উঠে বসে একসাথে 4টা সিগারেট মুখের মধ্যে ঢুকিয়ে লাইটার জ্বালিয়ে দিবে, তখনই ফারুক মির্জা দরজায় কড়া নাড়ে। কয়েকবার ডাকার পর সার্জিস ফ্লোর ছেড়ে উঠে এসে দরজা খুলে দিয়ে আবারও ফ্লোরে বসে পড়ে। ফারুক মির্জা রুমে প্রবেশ করতেই তার নাকে সিগারেটের বিদঘুটে গন্ধ আসে। সে এদিক ওদিক তাকাতে ফ্লোরে সিগারেটের প্যাকেট, লাইটার, সিগারেট খেয়ে রাখা উচ্ছিষ্ট অংশ পড়ে থাকতে দেখে। এইসব দেখে ফারুক মির্জা হতবাক হয়ে যায়। যেই ছেলেটা সিগারেটের গন্ধই নিতে পারে না, সেই ছেলেটা সিগারেট খাচ্ছে, এটা যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ফারুক মির্জার। ফারুক মির্জা সার্জিসকে ফ্লোর থেকে তুলে বলল, এসব কি হচ্ছে সার্জিস? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। একদিনে এত পরিবর্তন হয়েছে তোমার। আমি কোন সার্জিসকে দেখছি? আমি 2 দিন আগে সার্জিস আর আজকের সার্জিসের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। সিগারেটের প্যাকেট, লাইটার, সিগারেট খেয়ে রাখা উচ্ছিষ্ট অংশ, এসব কি সার্জিস? যেটা দেখতে পাচ্ছ সেটাই। কি হয়েছে তোমার? চোখ মুখের এই অবস্থা কেন? গতকালের পোশাক এখনো গায়ে রয়েছে, বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, অথচ তুমি এখন মরার মতো পড়ে রয়েছো। গতকাল তো ঠিকই ছিলে, আজ হঠাৎ কি হলো যার জন্য সিগারেট হাতে তুলে নিলে? কি হয়েছে তোমার? চুপ করে থেকো না। চুপ করে থাকলে কোনো সমস্যার সমাধান হয় না। প্লিজ বলো কি হয়েছে তোমার? বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর তুমি এনজয় না করে এখানে কেন এসেছো? যাও বাবা, গিয়ে এনজয় করো। তোমার কাছে সময়ের অনেক দাম। আমার পিছনে অযথা তোমার মূল্যবান সময় নষ্ট করো না বাবা। কেন আমি আমার ছেলের রুমে আসতে পারি না? তার সম্পর্ক ভালো মন্দ জিজ্ঞেস করতে পারি না সার্জিস? ছোটবেলা থেকেই যদি এই কাজটা করতে, তাহলে আমার জীবন ধারা অন্যরকম হতো বাবা। তোমার কাছে একটু সময় ভালোবাসা চেয়েছি, অথচ তুমি আমাকে দিয়েছো শুধু টাকা। টাকা ছাড়া তোমার কাছ থেকে কোনো দিনও কিছু পাইনি বাবা। অথচ আমি টাকা চাইনি, চেয়েছি একটু ভালোবাসা, একটু আদর, একটু যত্ন। বাবা হয়ে কখনো কোনো চাওয়া পূরণ করনি আমার, কিন্তু এবারে আমার একটা চাওয়া পূরণ করবে বাবা? অবশ্যই করব। বল না কি লাগবে তোর?
তুই যা চাস তাই পাবি। তুই শুধু একবার বল তোর কি লাগবে। আমি দেশে থাকবো না বাবা। আমি যত দ্রুত সম্ভব কানাডা খালামণির কাছে চলে যেতে চাই। তুমি যত দ্রুত সম্ভব আমার যাওয়ার ব্যবস্থা করে দাও প্লিজ বাবা। আমি তোমার কাছে হাত জোড় করছি। সার্জিসের কথা শুনে হতবাক হয়ে গেল ফারুক মির্জা। তিনি স্পষ্ট বুঝতে পারছেন তার ছেলের উপর দিয়ে বড় কোনো ঝড় বয়ে গেছে। সেই ঝড়ে তার ছেলেটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছে। ছেলের এমন অসহায়ত্ব মেনে নিতে পারছেন না ফারুক মির্জা। তিনি সার্জিসকে আঁকড়ে ধরে বলল, তোর কি হয়েছে বাবা, বল না আমাকে। বাবাকে বলবি না? কি হয়েছে, কেন যাবো এসব প্লিজ জানতে চেও না বাবা। এতদিন যখন আমার কথা শোনার মতো কোনো সময় হয়নি তোমার, তখন আজকেও তোমার সময় হবে না। তোমাকে যেটা বললাম তুমি সেটা করো বাবা। একজন বাবা হিসেবে ছেলের অন্তত একটা চাওয়া পূরণ করো। ঠিক আছে, আমি অতি দ্রুত তোর কানাডা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু হুট করে তুই কানাডা যাবি কেন? তুই তো তোর দেশের মানুষের সেবা করতে চেয়েছিলি, এখন আবার মাথায় কানাডার ভূত চেপে বসলো কেন? সব কেন উত্তর হয় না বাবা। ঠিক আছে, তুই যা চাস তাই হবে। ফারুক মির্জা সার্জিসের রুম থেকে বেরিয়ে যান। তিনি যেতেই সার্জিস দুই ঠোঁটের মাঝখানে সিগারেট চেপে ধরে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। একটা সিগারেট শেষ করে আরেকটা সিগারেট ধরাতে গেলে সাইফান আসে। সাইফানের সাজ দেখে সার্জিসের যেন বুকের ব্যথাটা আরো বেড়ে যায়। আজকে সাইফানের জায়গায় তার থাকার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে সাইফান আর তার সৌন্দর্যময়ের মধ্যে তৃতীয় ব্যক্তি। সে কারো মধ্যে দেয়াল হয়ে থাকতে চায় না। এজন্যই সার্জিস দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাইফান সার্জিসের অবস্থা দেখে বিচলিত হয়ে বলল, ভাই কি হচ্ছে তোর? তুই এখন রেডি হোস নি? আমি তো ভেবেছি তুই রেডি হয়ে গেছিস, এর জন্য তোকে নিতে এসেছে। অথচ তুই দেখি দেবদাস হয়ে বসে রয়েছিস। প্রেমের চাকাটাকে খেয়েছিস নাকি? আমার এমন হিরো ভাইকে রিজেক্ট করার সাধ্য হলো কোন মেয়ের? সার্জিস সাইফানের কথায় কান্না দিয়ে বলল, তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। না, কোথাও যাচ্ছি না ভাই, আমি বিছানা বসছি। তোকে বলে বিশ্বাস নেই আমার। বিয়ের দিন কি করেছিলে ভুলে যাইনি আমি। তুই রেডি হ, আমি তোকে সাথে নিয়ে তারপর যাব। ঠিক আছে, তুমি যদি বসে থাকতে পারো আমার কোনো সমস্যা নেই। সার্জিস ওয়াশরুমে চলে যায়। প্রায় 10 মিনিট পর সার্জিস শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সাইফান সত্যিই বসে রয়েছে। সার্জিস ঝটপট রেডি হয়ে সাইফানের সাথে রিসেপশনে চলে আসে। এত মানুষের ভিড়ে সার্জিসের সর্বপ্রথম স্টেজে বধূরূপে বসে থাকা সিজদার দিকে নজর যায়। সিজদার চোখে চোখ পড়তেই বুক ধুক করে ওঠে তার। বুকে চিনচিনে ব্যথার সৃষ্টি হয়। সাইফান স্টেজে যেতেই ফটোগ্রাফার সাইফানের ছবি তুলতে শুরু করে। এরপর সিজদার ছবি তোলার পালা। সিজদার সিঙ্গেল ছবি তোলা হয়ে গেলে ফটোগ্রাফার বলল, এবার কাপল পিক তুলতে হবে, আপনারা দুজনে পাশাপাশি দাঁড়ান। ফটোগ্রাফারের কথা শুনে সাইফান এসে সিজদার পাশে দাঁড়ালো, কিন্তু এতে যেন ফটোগ্রাফার সন্তুষ্ট হতে পারল না। তিনি সিজদাকে বললেন, ম্যাম, আপনি স্যারের হার্টের ওপর হাত রাখুন, আর স্যার আপনি ম্যামের কোমরে হাত রাখুন। ফটোগ্রাফারের কথা মতো সিজদা কাপা কাপা হাত সাইফানের হার্টের উপর রাখলো। সাইফান সিজদার কোমরে হাত রাখতে কেঁপে উঠল সিজদা। ফটোগ্রাফার ফটাফট ছবি তুলে নিল। এরপর পোজ চেঞ্জ করে তারা আরও কাছাকাছি এসে ফটোশ্যুট করতে লাগলো। এসব দূর থেকে দেখে সহ্য করতে পারছিল না সার্জিস, চোখ জ্বলছিল। সার্জিস রুমে আসার জন্য পা বাড়াতেই সাইফান সার্জিসকে স্টেজে টেনে নিয়ে ছবি তুলতে লাগলো। সার্জিস মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে ছবি তুলতে লাগলো। তখনই তাথই এসে সার্জিসের পাশে দাঁড়িয়ে সার্জিসের হাতের মধ্যে নিজের হাত দিয়ে বলল, ফটোগ্রাফার ভাইয়া, আমার আর সার্জিসের কিছু ছবি তুলে দিন, সুন্দর হয় যেন। সার্জিস কিছুটা বিরক্ত হয়ে তাথইয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এসব কোন ধরনের অসভ্যতা তাথই? অসভ্যতার কি দেখলে? জাস্ট হাত ধরেছি, চুমু তো আর দিইনি। তুমি এভাবে রিয়াক্ট করো কেন বলো তো? জাস্ট শাট আপ। লজ্জা করে না তোর? তোর মতন নির্লজ্জ বেহায়া মেয়ে আমি দুইটা দেখিনি। তোকে এতবার বলেছি তুই আমার চোখের সামনে আসবি না, তারপরও নির্লজ্জের মতো তুই এসে আমাকে ডিস্টার্ব করিস। জাস্ট ডিসগাস্টিং। এখন যা খুশি বলে নাও, যখন তোমার ঘরের বউ হয়ে যাব তখন কিন্তু কিছুই বলতে পারবে না, শুধু ভালোবাসবে, আদর করবে। না হলে কিন্তু আমি রাগ করে বাবার বাড়ি চলে যাব। জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে তাথই। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোর প্রতি আমার বিন্দুমাত্র ফিলিংস কাজ করে না। আমি তোকে সামিরার মতোই ভালোবাসি। একটাই তো মন, একটা নারীকে দিয়েছিলাম। দ্বিতীয় কোনো নাবিরাকে এই মন দেয়া আমার পক্ষে সম্ভব নয়। সার্জিসের যাওয়ার পানে তাকিয়ে তাথই বলল, কি বলে গেল সার্জিস? দ্বিতীয় নারী মানে? সার্জিসের জীবনে কেউ এসেছিল? কিন্তু কে এসেছে?
কি এমন রূপবতী মেয়ে যে সার্জিসের মতো অ্যাটম বোমকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিল? ফটোশুট চলছে তো চলছে, সিজদার বিরক্ত লাগছে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। সিজদা বারবার প্রবেশদ্বার দেখছে তার মামা মামি এসেছে কিনা। সিজদার মন খারাপ করে এদিক ওদিক তাকাতে দেখেই তার মামা মামি, ঐশ্বর্য, সালেহা খালা সবাই এসেছে। সবাইকে দেখে যেন কলিজা ঠান্ডা হয়ে যায় সিজদার। এতক্ষণে সিজদার স্বস্তির নিঃশ্বাস ফেলে। সালেহা বেগম দৌড়ে ছুটে এসে সিজদাকে জড়িয়ে ধরে সিজদার কপালে চুমু খেয়ে বলল, কেমন আছিস মা? খুব ভালো আছি খালা, তুমি কেমন আছো? বিয়ার পর আমি পর হয়ে গেছি তাই না খালা? একটুও খোঁজ নিল না আমার। সব কুটুম চলে আইছে অথচ তোমার কোনো খবর নাই। আমার এত তাড়াতাড়ি পর করে দিলা খালা। পাগলি মাইয়া, কথা শোনো দেখি। তুমি গাইতে এত দেরি হলো কেন খালা? আমি সকাল থেকে তোমাকে লেগে পচায় বয়ে রয়েছি, বারবার দেখতেছি তোমরা আইছো কিনা। আর কইস না, বাড়িতে যে নাটক চলতেছিল, ছোট ম্যাডাম বাড়িতে আইসা বাড়ি মাথায় তুইলা লাইছিল। মাইয়াটা একদম উচ্ছন্নে চইলা গেছে। ও নাকাম কুকাম কইরা গা ঢাকা দিছিল, তার ঠিক নাই। এসব কথা বাদ দাও খালা, তুমি কেমন আছো তাই কও আগে। গতকাল থেকেই ভালো ছিল না শরীরটা। ওই বাড়ি থাকলেও মনটা তোর কাছে পইরা ছিল। ইচ্ছা করছিল তোর কাছে ছুটে চলে আসি। এখন তোরে দেহনের পর থেকে ভালো হইয়া গেছে। মনে হইতাছে কত বছর পর তোরে মুখখানি দেখতাছি। তোরে তো চেনাই যাইতেছে না, একেবারে রানীর মতন লাগতাছে। এত বড় বাড়ি, এত দামি গহনা, এত দামি পোশাক দেখে আমার চোখ ভরে গেছে রে মা। বাড়ির সবাই কেমন আচরণ করছে তোর সাথে? গালমন্দ করছে নাকি আবার? না খালা, এবারে সবাই অনেক ভালা। আমারে সবাই আপন করে নিছে। মনে হচ্ছে আমি যেন তাদের কতদিনের চেনা, আমি তাদের আপন কেউ। সবাই খুব ভালো খালা। মাইয়া মানুষ সুখে আছে, এটা শুনতেই ভালো লাগে। সালেহা বেগমকে কথা বলতে দেখে রাশেদ চৌধুরী, বিথি চৌধুরী, ঐশ্বর্য সবাই সিজদার দিকে এগিয়ে আসে। রাশেদ চৌধুরী সিজদাকে বুকে জড়িয়ে ধরে কপালে আলতো চুমু খেয়ে বলল, কেমন আছিস মা? ভালো আছি মামু, তুমি কেমন আছো? তোকে দেখার পর থেকে অনেক ভালো হয়ে গেছি আমি। তোকে একজন উপযুক্ত মানুষের হাতে তুলে দিতে পেরেছি। সাইফান তোকে অনেক ভালো রাখবে। তোকে আমি একটা নতুন জীবন দিতে পেরেছি। এখন আমি মরেও শান্তি পাবো রে মা। মরার কথা কইবা না মামু, আমার কষ্ট লাগে। ঠিক আছে মা, আর কখনোই বলবো না। রাশেদ চৌধুরী এটা ওটা জিজ্ঞাসা করে ফারুক মির্জার সাথে দেখা করতে চলে যান। তিনি যেতে ঐশ্বর্য সিজদাকে পিঞ্চ মেরে বলল, অনেক মেয়েদের সোনার কপাল হতে শুনেছি, কিন্তু তোর মতো ডায়মন্ডের অনেক মেয়েদের সোনার কপাল হতে শুনেছি, কিন্তু তোর তো ডায়মন্ডের কপাল রে সিজদা। রাজা, রাজকুমার, রাজত্ব সবই তো তোর হাতে। আমি তো ভাবতেও পারছি না তুই এই বাড়ির বউ হবি। তুই কখনো ভেবেছিলি কাজের মেয়ে হয়ে এত বড় বাড়ির বউ হয়ে আসতে পারবি? এসব কিছু হয়েছে আমার জন্য। চিন্তা করিস না, খুব শীঘ্রই আমিও এই বাড়ির বউ হয়ে আসব। এই বাড়ির বড় ছেলে সার্জিস মির্জার বউ। সার্জিস মির্জার বউ কথাটা শুনে চমকে উঠল সিজদা। সিজদা মনে মনে বলল, আমি তো জানতামই না যে ডাক্তারবাবুর নামই সার্জিস মির্জা। দাদিজান ডাক্তারবাবুর সাথেই আমার বিয়ে ঠিক করেছিলেন। ডাক্তারবাবু সেই পুরুষ যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম আমি, অথচ তিনি আমাকে বিয়ে করতে চাননি। আর চাইবেনই বা কেন? আমি তো তার যোগ্য না। আমি জানতাম সে আমায় বিয়ে করবে না, সে তার লেভেলের কোনো একটা মেয়েকেই বিয়ে করবে, আর সেটাই তো হলো। যাই হোক, এখন আমি অন্য কারো বউ। তার কথা ভেবে কোনো কাজ নেই আমার, তবে তার প্রতি কৃতজ্ঞতা আমার সারা জীবনের জন্য। সিজদা থেকে কোনো রেসপন্স না পেয়ে ঐশ্বর্য আবারও বলল, বড়লোক বাড়ির বউ হয়ে অহংকারে মাটিতে পা পড়ছে না দেখি তোর। আমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছিস না? আমি সার্জিসের বউ হয়ে এই বাড়িতে আসা মাত্রই তোর সব অহংকার ফানুস হয়ে যাবে। তুই আবার আমার চাকরানি হয়ে যাবি। যার স্থান যেখানে তাকে সেখানেই মানায়। ঠিক বলেছেন ম্যাডাম, যেমন আপনার স্থান জেলখানায়, আপনাকে জেলখানাতে মানাবে। পুরুষালী কণ্ঠস্বর শুনে সবাই পেছনে তাকিয়ে দেখে দরজায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে। পুলিশ দেখে ভয় পেয়ে যায় ঐশ্বর্য বিথি চৌধুরীকে শক্ত করে আঁকড়ে ধরে। বিথি চৌধুরীর চোখে মুখেও ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তিনি ঐশ্বর্যকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বললেন, প্যানিক করো না বেবি, আমি আছি তো।
আমি তোমার কিছুই হতে দিব না, তুমি একদম চিন্তা করো না। বিথি চৌধুরীর মুখের কথায় শান্ত হতে পারে না ঐশ্বর্য। আজকে নিজের ভুলের জন্য নিজেকেই পস্তাতে হচ্ছে। বিথি চৌধুরী ঐশ্বর্যকে বারবার বলেছিল সে যেন রংপুর তার খালামুনির বাসায় গা ঢাকা দিয়ে থাকে, কিন্তু ঐশ্বর্য বিথি চৌধুরীর কথা না শুনে রংপুর থেকে চলে এসেছে। শুধু তাই নয়, বিথি চৌধুরী ঐশ্বর্যকে হালিমা মঞ্জিলে নিয়ে আসতে চায়নি। ঐশ্বর্য বাড়িতে ঝামেলা করে জোর করেই চলে এসেছে। ঐশ্বর্য ভাবতেই পারেনি পুলিশ ব্যাপারটা নিয়ে জল ঘোলা করবে। হালিমা মঞ্জিলে পুলিশকে দেখে অবাক হয়ে যান হালিমা বেগম। তিনি এগিয়ে এসে বললেন, এসব কি হচ্ছে অফিসার? আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, এত এত গেস্ট, এর মধ্যে বিনা নোটিশে বিনা পারমিশনে পুলিশ কেন? আপনাকে কি আসতে বলেছে? সরি তুষার ম্যাডাম, বাট অপরাধী যেখানে থাকবে পুলিশও সেখানে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর এই কেসটাতে আপনি অনিচ্ছায় জড়িয়ে পড়েছেন, তাই বাধ্য হয়ে এমন একটা দিনে আমাদেরকে আসতে হয়েছে ম্যাডাম। এর জন্য আমি সত্যিই দুঃখিত ম্যাডাম, বাট ইটস মাই ডিউটি, আমাকে আসতেই হতো। কি কারণে এসেছেন সেটা বলুন, আর যত দ্রুত সম্ভব কেস সলভ করুন। এখানে কোনো সিন ক্রিয়েট হোক সেটা আমি চাচ্ছি না। ঐশ্বর্য চৌধুরীকে আমরা বেশ কিছুদিন ধরে খুঁজছি, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি তার নাম্বার ট্র্যাক করেও কোনো লাভ হচ্ছে না। লোকেশন চৌধুরী ভিলাতে ছিল, কিন্তু সেই চৌধুরী ভিলাতে সে ছিল না। চৌধুরী ভিলার উপর আমাদের নজর ছিল। ওই বাড়িতে কে কখন আসছে, কে কখন যাচ্ছে, সবটাই আমাদের নজরে ছিল। আমরা জানতে পেরেছিলাম ঐশ্বর চৌধুরী এই বাড়িতে আছে। আমরা ঐশ্বর্য চৌধুরীকে অ্যারেস্ট করতে এসেছি। আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। পুলিশ অফিসারের কথা শুনে রাশেদ চৌধুরী হতবাক হয়ে যান। তিনি এগিয়ে এসে বললেন, এসব কি ধরনের কথা বলছেন অফিসার? আমার মেয়েকে অ্যারেস্ট করবেন মানে? কি করেছে আমার মেয়ে? কিসের ভিত্তিতে আপনি আমার মেয়েকে অ্যারেস্ট করতে এসেছেন? কিছুদিন আগে থানায় আপনারা যে মিসিং ডায়েরি করেছেন, সেখানে আপনার মেয়ে বলেছিল আপনার ভাগ্নে কিডন্যাপ হয়েছে। আসলে সেটা কোনো কিডন্যাপ ছিল না, ছিল একটা পরিকল্পিত প্ল্যান। এই প্ল্যানটা কে সাজিয়েছিল? এই প্ল্যানটার মাস্টার মাইন্ড ছিল কে জানেন? কে? ঐশ্বর্য চৌধুরী বা রাশেদ চৌধুরী। হোয়াট? কি সব রাবিশ কথা বলছেন অফিসার? আপনি পুলিশ অফিসার বলে আমার মেয়ের নামে মিথ্যা অ্যালিগেশন আনতে পারেন না? যা নয় তাই বলতে পারেন না? সেই কথা আমি বলছি না। যে গন্ডগোল আপনার ভাগ্নিকে কিডন্যাপ করেছে, তাদেরকে এই বাড়ির লোক পুলিশের হাতে ধরে দিয়েছিল। তারা খুব সহজে মুখ খোলেনি। বিভিন্ন ধরনের থেরাপি দেওয়ার পর তারা আসল মাস্টার মাইন্ডের নাম বলেছে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। রাশেদ চৌধুরী ঐশ্বর্যের সামনে গিয়ে বলল, এইসব কি শুনছি ঐশ্বর্য? পুলিশ অফিসার যা বলছেন সেগুলো কি সত্যি? সত্যি কি তুমি আসল মাস্টার মাইন্ড? রাশেদ চৌধুরীর প্রশ্নের উত্তর দিতে পারেন ঐশ্বর্য। স্লেভ ফ্লোরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে, যা দেখে রাশেদ চৌধুরী বলল, আমার যা বোঝার আমি বুঝে গেছি অফিসার। আমি চেয়েছিলাম সিজদার সাথে যে বা যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক। সে আমার মেয়ে বা স্ত্রী হলেও ক্ষমার অযোগ্য। আপনারা ঐশ্বর্য চৌধুরীকে নিয়ে যান অফিসার। রাশেদ চৌধুরীর কথায় বিথি চৌধুরী তেতে উঠল। কেমন বাবা তুমি? কোথায় মেয়েকে রক্ষা করবে তা নয় তো নিজের মেয়েকে পুলিশের হাতে তুলে দিচ্ছ তুমি। বাবা হয়ে মেয়েকে পুলিশের হাতে তুলে দিতে একটু বুক কাঁপছে না তোমার? একটু কষ্ট লাগছে না রাশেদ? তুমি যেমন ঐশ্বর্যের মা, তেমনি আমিও ঐশ্বর্যের বাবা। তোমার মতো আমারও কষ্ট হচ্ছে। কোনো বাবাই চায় না তার মেয়ে তাকে ছেড়ে অন্ধকার কুঠুরিতে থাকুক। আমি বাবা হয়ে মেয়েকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছি, কারণ ঐশ্বর্য একজন অপরাধী। আমি ভাবতেও পারিনি ও এত নিচে নেমে যাবে, ক্রাইমের সাথে ইনভলভ হয়ে যাবে। মেয়েকে নিয়ে কত বড় মুখ করে কথা বলতাম আমি, কিন্তু ও কি করলো? আমার মান সব ধরে মিশিয়ে দিল। ও যে আমার মেয়ে, ভাবতেও লজ্জা লাগছে আমার। আমি তো রাস্তাঘাটে বের হতেও পারবো না, লোকজন আমার মুখে থুতু ছুঁড়ে দিবে। রাশেদ চৌধুরীর কথা শেষ না হতে ঐশ্বর্য এসে রাশেদ চৌধুরীর পা জড়িয়ে ধরে বলল, সরি পাপা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি রাগের মাথায় ভুল করে ফেলেছি পাপা। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও পাপা। আমি আর কোনো দিনও ক্রাইম করব না। বিলিভ মি পাপা, আমি ভালো হয়ে যাব। প্লিজ পাপা, নিজেকে শুধরে নেওয়ার আমাকে একটা সুযোগ দাও। সিজদা তো কখনোই তোমার কোনো খারাপ চায়নি, তাহলে তুমি সিজদার সাথে কেন এমনটা করলে?
সেদিন যদি সার্জিস ঠিক টাইমে না আসতো তাহলে সিস্তার কত বড় সর্বনাশ হয়েছে তো তোমার কোনো আইডিয়া আছে? তুমি তো একটা মেয়ে ঐশ্বর্য, একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে নরপশুদের হাতে তুলে দিতে একটু বুক কাঁপলো না তোমার? তুমি আমার মেয়ে, এটা ভাবতেও ঘৃণা লাগছে আমার। অফিসার, আপনারা নিয়ে যান ঐশ্বর্য চৌধুরীকে। তার অনুমতি পেয়ে মহিলা কনস্টেবল এসে ঐশ্বর্যকে টানতে টানতে নিয়ে যায়। পুরো ঘটনা শুনে স্তব্ধ হয়ে যায় হালিমা বেগম। সবটা তার কাছে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে গেছে। তিনি আর এক মুহূর্ত বিলম্ব না করে সার্জিসের রুমে ছুটে আসেন। সার্জিস তখন রুমে বসে সিগারেট ফুঁকছিল। যে ছেলেটা সবসময় তার পেশেন্টদের সিগারেট না খাওয়ার পরামর্শ দেয়, সেই ছেলেটাকে সিগারেট খেতে দেখে অবাক হয় হালিমা বেগম। হালিমা বেগম ধীর পায়ে রুমে ঢুকে সার্জিসের কাঁধে হাত রাখতেই সার্জিস ঠোঁট থেকে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে দেয়। সার্জিসকে দেখে বড্ড খারাপ লাগে হালিমা বেগমের। মাত্র কয়েক ঘন্টায় ছেলেটার চোখে মুখের করুণ অবস্থা হয়ে গিয়েছে। হালিমা বেগম বিছানার উপর বসে সার্জিসের মাথাটা কোলের উপর রেখে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সিজদাই সেই মেয়ে যাকে তুমি তোমার মন দিয়েছো, তাই না দাদু ভাই? সিজদাই সেই মেয়ে যাকে তুমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে গিয়েছিলে। সিজদাই সেই মেয়ে যাকে তুমি সৌন্দর্যময়ী বলে ডাকো। সিজদাই সেই মেয়ে যার কথা ভেবে তোমার মুখে হাসি ফুটে উঠত, তোমার দিন রঙিন হয়ে উঠত। আমি তো সিজদার সাথেই তোমার বিয়ে ঠিক করেছিলাম দাদু ভাই। তোমাকে বলেছিলাম তুমি সিজদার সাথে দেখা করো, অন্তত একবার তার ছবিটা দেখো। তুমি ছবিটাও দেখোনি দাদু ভাই। যদি তুমি একবার সিজদার ছবি দেখতে, তাহলে আজকের এই দিন দেখতে হতো না। তোমার ভালোবাসা পূর্ণতা পেত, জীবনটা অন্যরকম সুন্দর হয়ে উঠত। হালিমা বেগমের কথায় সার্জিস কোনো উত্তর দেয় না, যেন শব্দ ভাণ্ডার ফুরিয়ে এসেছে। দেওয়ার মতো কোনো উত্তর নেই তার কাছে। ডুকরে কেঁদে ওঠে সার্জিস। পুরুষ মানুষের চোখের পানি খুব সহজে বের হয় না। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যখন ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যায়, তখন চাইলেও চোখের পানি আটকে রাখা যায় না। সমস্ত বেড়াজাল ভেঙে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সার্জিসের চোখের পানি দেখে কলিজা মোচড় দিয়ে উঠল হালিমা বেগমের। সার্জিসের মা যখন সার্জিসকে ছেড়ে চলে যায়, তখন সার্জিসের চোখে শেষবার পানি দেখেছিল হালিমা বেগম। এরপর যত কষ্ট যন্ত্রণা হোক না কেন, সার্জিস কাঁদেনি। হালিমা বেগম সার্জিসের মাথায় হাত বুলিয়ে দিয়ে আবারও বললেন, তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি, তুমি তো সবটাই আমার সাথে শেয়ার করতে। তাহলে এই ব্যাপারটা লুকিয়ে গেলে কেন দাদু ভাই? সিজদার সাথে তোমার বিয়ের পাকা কথা হবার পর ওই অ্যাক্সিডেন্টটা হয়। সেদিন রামিম ওই মেয়ের ব্যাপারে আমাকে বলেছিল। আমি ভেবেছিলাম সাইফানের বিয়েটা মিটে গেলে তারপর ওই মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তোমাদের চার হাত এক করে দেব। কিন্তু কি থেকে কি হয়ে গেল, তুমি যদি একটাবার আমাকে বলতে, আজকের দিনে তোমাকে এই অবস্থায় দেখতে হতো না। থাক না দাদু, সব ভালোবাসা যে পূর্ণতা পায় না দাদু। ভালোবাসা মানেই যে তার সাথে বিয়ে হতে হবে, সংসার হতে হবে, এমনটা নয়। ভালোবাসার মানুষকে দূর থেকেও সুখী দেখার মধ্যে সুখ সুখ অনুভব হয়। আমি চাই সৌন্দর্যময়ী ভালো থাকুক, সুখে থাকুক। আর এই যে তুমি কষ্ট পাচ্ছ, তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছ, হার্টের ডক্টর হয়েও হার্টের ক্ষতির জন্য সিগারেট গিলছ, এর দায়ভার কে নিবে দাদু ভাই? সৌন্দর্যময়ী আমার জীবনের প্রথম নারী, আমার মায়ের পরে পৃথিবীতে দেখা সবচেয়ে সেরা সুন্দরী নারী, যাকে প্রথমবার দেখেই আমি তার মায়ায় পড়ে গিয়েছিলাম। সেই মায়া থেকে ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকে কখন যে সেটা ভালোবাসায় রূপ নিয়েছে আমি আমি নিজেও বুঝতে পারিনি। সৌন্দর্যময়ীকে আমি আমার মনটা দিয়েছিলাম দাদু। তার সাথে সংসারের স্বপ্ন দেখেছিলাম, তার করে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ওই যে একটা কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আসলে সৌন্দর্যময়ী আমার নসিবে নেই, থাকলে আমি অবশ্যই তাকে নিজের করে পেতাম। তুমি একদম মন খারাপ করো না দাদু ভাই। শি ইজ দ্য আনএডুকেটেড একটা মেয়ে। বাবা মা পরিবার পরিজন মোদ্দা কথা নিজের বলতে কিছুই নেই। আসলে সিজদা তোমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমি সিজদার থেকে সুন্দরী শিক্ষিতা মেয়েদেরকে তোমার জন্য খুঁজে নিয়ে আসবো। আমি নিজেও জানি তুমি সিজদাকে কতটা পছন্দ করো। তুমি শুধুমাত্র আমার মন রক্ষার্থে এগুলো বলছো। আমি ছোট বাচ্চা না দাদু। তাছাড়া প্রকৃত ভালোবাসা কখনোই সৌন্দর্য খোঁজে না দাদু। আমি সৌন্দর্যময়ীকে সত্যি মন থেকে ভালোবেসেছি। আমার ভালোবাসার বিন্দু মাত্র লোভ লালসা ছিল না। আমার মনে হয়
আমার মনে হয় না দ্বিতীয় কোনো নারীকে আমি নতুন করে আমার মন দিতে পারবো, তাকে ভালোবাসতে পারবো, তার সাথে সংসার করতে পারবো। জীবন কারোর জন্য থেমে থাকে না দাদু ভাই। তুমি তোমার ভালোবাসার মানুষকে নিজের করে পাওনি বলে এটা নয় যে তোমার জীবন শেষ হয়ে গিয়েছে। নিজের জীবনকে আরও একটা সুযোগ দেওয়া উচিত দাদু ভাই। জীবন থেমে না থাকলেও ভালোবাসা থেকে যায় আজীবন। ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না দাদু। অনেক কথা হয়েছে দাদু ভাই, এবার ওঠো তো, ফ্রেশ হয়ে নাও। এভাবে চললে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। সিজদা যদি একবার জানতে পারে তুমি তাকে ভালোবাসো, তার জন্য প্রতিনিয়ত কষ্ট পাচ্ছ, তাহলে মেয়েটা গিল্টি ফিল করবে। এক বাড়িতে একই ছাদের নিচে বসবাস করাটা অস্বস্তিকর হয়ে উঠবে সিজদার কাছে। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তবুও বলবো তুমি একটু স্বাভাবিক থাকার চেষ্টা করো দাদু ভাই। আমি চাই না আমার জন্য সৌন্দর্যময়ীর কোনো প্রকার অসুবিধা হোক। আমিও তার মুখোমুখি হতে চাই না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি দাদু। কি সিদ্ধান্ত? আমি দেশে থাকবো না। আমি কানাডা খালামণির কাছে চলে যাচ্ছি। হোয়াট, আর ইউ ক্রেজি? এমন একটা সিদ্ধান্ত একা একা নিয়ে নিলে? কাউকে জানানোর প্রয়োজন মনে করলে না দাদু ভাই? আই এম নট ক্রেজি দাদু, আই জাস্ট ওয়ান্ট টু বি ওয়েল। এই বাড়িতে আমার চোখের সামনে সৌন্দর্যময়ীকে অন্য কোনো পুরুষের সাথে আমি সহ্য করতে পারবো না দাদু। রোজ রোজ তার ভেজা চুল দেখতে পারবো না। আমি মারা যাবো দাদু। বিলিভ মি, আই এম গোয়িং টু ডাই। আমি আমার নিজের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। তাই বলে তুমি এদেশের মাটি ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে তুমি কানাডা চলে যাবে? আমাদেরকে ছেড়ে থাকতে পারবে তুমি? একটু কষ্ট হবে না? কষ্ট তো এখনো কম পাচ্ছি না দাদু। যেতেই হবে তোমার? হ্যাঁ দাদু, ফেরার যে আর কোনো উপায় নেই আমার। ফেরার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে। তুমি একজন অ্যাডাল্ট পার্সন, নিজের ভালো নিজে বুঝতে শিখে গেছো। এখন তোমাকে আর কিছু বলে লাভ নেই। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। হালিমা বেগম চোখের পানি মুছতে মুছতে সার্জিসের রুম থেকে বের হয়ে যান। অনুষ্ঠান শেষ হতে আত্মীয় স্বজন সবাই চলে যেতে শুরু করে। ঐশ্বর্যকে পুলিশ নিয়ে যাওয়ার পর রাশেদ চৌধুরী, বিথি চৌধুরী দুজনেই মানসিকভাবে ভেঙে পড়ে। রাশেদ চৌধুরী নিজে ঐশ্বর্যকে পুলিশের হাতে তুলে দিয়েও কষ্টে বুক ভারী হয়ে আসে তার। সন্তান যেমনই হোক, সন্তান তো। তার পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভবপর ছিল না। সালেহা বেগমকে রেখে তারা দুজনেই চৌধুরী ভিলায় ফিরে যান। অনুষ্ঠান শেষ হতে সালেহা বেগম বাড়ি ফেরার কথা বললে চোখ ভিজে যায় সিজদার। সিজদা সালেহা বেগমকে কিছুতেই যেতে দিবে না। অগত্যা সালেহা বেগম হালিমা মঞ্জিলে থেকে যায়। সিজদা রিসেপশন থেকে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একে একে সব গয়না খোলার চেষ্টা করে। তখনই সাইফান রুমে আসে। সিজদাকে গয়না খোলার চেষ্টা করতে দেখে সাইফান এক পা করে এগিয়ে এসে নিজে সিজদার গা থেকে সমস্ত গয়না খুলে দেয়। গয়না খুলতে গিয়ে মাঝে মাঝে সাইফানের হাতের স্পর্শ লাগছে সিজদার শরীরে, যার দরুন কেঁপে কেঁপে উঠছে সে। সারা শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে। বক্ষস্থল ক্রমাগত উঠানামা করছে, ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সিজদা আবেশে চোখ বন্ধ করে দুহাত দিয়ে নিজের শাড়ির আঁচল খামচে ধরে। গয়না খোলা হলে সাইফান খুব যত্ন সহকারে সিজদার চুল থেকে ক্লিপ খুলে সিজদার লম্বা চুলগুলো উন্মুক্ত করে দেয়। সাইফানের বড্ড ইচ্ছে হয় সিজদার খোলা চুলে নাক ডুবিয়ে চুলের ঘ্রাণ নিতে, কিন্তু তার সাহস হয় না। সে নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে ওয়াশরুমে চলে যায়। সাইফান ফ্রেশ হয়ে আসলে সিজদা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে এলিয়ে দেয়। বড্ড ক্লান্ত লাগছে তার, সারা শরীর ম্যাচম্যাচ করছে। ক্লান্ত থাকার দরুন সিজদার বিছানায় যাওয়ার মিনিট কয়েক অতিবাহিত হবার পরপরই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সাইফান সিজদার পাশে বসে সিজদার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে কিয়ৎক্ষণ। তখনই সাইফানের ফোন বেজে ওঠে। সাইফান তড়িৎ গতিতে ফোন সাইলেন্ট মুডে রেখে দেয়। কথা বলতে ইচ্ছে করছে না তার। ফোনের অপর প্রান্ত থেকে তানসি কল করেই যাচ্ছে, কিন্তু সাইফানের সেদিকে কোনো খেয়াল নেই। সাইফান মুগ্ধ দৃষ্টিতে সিজদার মুখের দিকে তাকিয়ে রয়েছে। তানসিও কম যায় না। সে পণ করেছে যতক্ষণ না সাইফান তার কল রিসিভ করছে ততক্ষণ পর্যন্ত সে অনবরত কল করতেই থাকবে। এ পর্যায়ে বাধ্য হয়ে সাইফান কল রিসিভ করে। রিসিভ হতে অপর প্রান্ত থেকে তানসি কর্কশ কণ্ঠে বলে উঠল, তুমি আমার কল রিসিভ করছো না কেন সাফাইন? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? সরি বেবি, বিশ্বাস করো আমি ফোনের কাছে ছিলাম না, নাহলে আমি তোমার কল রিসিভ না করে থাকতে পারি? বলো। ডোন্ট লাই অ্যাট অল। আমি খুব ভালো করে জানি তুমি ইচ্ছে করেই আমার কল রিসিভ করছিলে না। আমার কল রিসিভ না করে কি করছিলে তুমি? চুপ করে থাকো না সাফাইন, প্লিজ আনসার মি। বউয়ের সাথে রোম্যান্স করছিলে, তাই না? তবা তবা,
হুম, এমন ভাব করছো যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানো না তুমি। কাম অন বেবি, তুমি ভুল বুঝছো আমাকে। সম্পূর্ণ প্ল্যানটা কিন্তু তোমার ছিল সাফাইন, আমার নয়। তাই বেশি চালাকি করার চেষ্টা করবে না। তুমি খুব ভালো করে জানো বেশি চালাকির ফলে খুব বেশি ভালো হয় না। আমি চাইলেই যে কোনো মুহূর্তে তোমার চাকরির ক্যারিয়ার সব শেষ করে দিতে পারি। ইনফ্যাক্ট তোমার মতো ছেলেকে ঠিক সেনাবাহিনীতে মানায় না। যার মনটা এত অপরিষ্কার, সে দেশ সেবা কীভাবে করবে? জাস্ট শাট আপ, ডোন্ট ক্রস ইউর লিমিট। লিমিট ক্রস তুমি করছো সাফাইন। আমি 1000 বার কল করেছি তোমাকে, তুমি একটা বারও আমার কল রিসিভ করার প্রয়োজন বোধ করোনি। আমি সরি বলছি তো বেবি, এমন ভুল আর কখনো হবে না। প্রমিস? পাক্কা প্রমিস। আচ্ছা, ফিরবে কবে? আর মাত্র কয়েকদিন। প্ল্যান সাকসেসফুল হলেই তোমার সাইফান তোমার কাছে ফিরে আসবে। সত্যি তো? ইয়েস মাই লেডি। আই মিস ইউ। আই মিস ইউ টু। বাই দ্য ওয়ে, এতবার কল করেছো, কোনো ইমার্জেন্সি কেস নাকি? না গো, তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছিল। তোমার মিষ্টি কণ্ঠ শোনার তৃষ্ণা জেগেছিল মনে। তৃষ্ণা মিটে গিয়েছে, এখন রাখছি। বাই, লাভ ইউ। লাভ ইউ টু। ফোন ড্রেসিং টেবিলের উপর রেখে সাইফান আবারও সিজদার পাশে এসে বসলো। সিজদার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে গুনগুন করে গাইতে শুরু করলো। বুকের উপর ভারী কিছু অনুভব করতেই ঘুম হালকা হয়ে যায় সাইফানের। সাইফান চোখ খুলতেই সিজদাকে নিজের বুকের উপর দেখে হতবাক হয়ে যায়। সাইফানের স্পষ্ট মনে আছে সে রাতে শোবার সময় তাদের মাঝখানে দেয়াল হিসেবে কোলবালিশ রেখেছিল। সাইফান তড়িৎ গতিতে পাশে তাকিয়ে দেখে মাঝখানে কোনো বালিশ নেই, বালিশ ফ্লোরে পড়ে রয়েছে। সিজদা বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে তার বুকের সাথে লেপ্টে রয়েছে। ফ্যানের বাতাসে সিজদার বেবি হেয়ারগুলো সিজদার চোখে মুখে বাড়ি খাচ্ছে। সাইফান সন্তর্পণে সিজদার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দেয়। সাইফানের হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় সিজদার। সিজদার চোখ খুলে নিজেকে সাইফানের এত কাছাকাছি দেখে শুকনো ঢোক গিলে। সাইফানের গরম নিঃশ্বাস সিজদার চোখে মুখে আছড়ে পড়ছে। মাদকতা কাজ করছে সিজদার চোখে। সিজদা তাড়াহুড়ো করে উঠতে গিয়েও উঠতে পারে না। সিজদার গলায় থাকা চেন সাইফানের শার্টের বোতামে আটকে যাওয়ার দরুন সিজদা আবারও সাইফানের বুকের উপর পড়ে যায়। তাদের মধ্যে দূরত্ব নেই বললেই চলে। একজনের গরম নিঃশ্বাস অন্যজনের উপর আছড়ে পড়ছে। সিজদার বুকের ভিতর যেন উথাল পাতাল শুরু হয়ে গিয়েছে। শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়। বুকের মধ্যে ঘড়ির কাঁটার শব্দের মতো টিকটিক করে আওয়াজ হচ্ছে। বক্ষস্থল ক্রমাগতই ওঠানামা করছে। অস্থিরতা বাড়ছে সিজদার। অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে সর্বাঙ্গে। সাইফানের চোখে চোখ পড়তেই লজ্জায় মুখ লাল হয়ে যায় তার। সাইফান সিজদার অস্বস্তি বুঝতে পেরে নিজের শার্টের বাটন থেকে সিজদার চেন ছাড়িয়ে নেয়। সিজদা তড়িৎ গতিতে সাইফানের থেকে সরে অপর পাশে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। সাইফান উঠে অজু করে সাদা পাঞ্জাবি টুপি পরে মসজিদে চলে যায়। সাইফান যেতে সিজদা উঠে বিছানা গুছিয়ে রুমটা পরিপাটি করে ওয়াশরুমে চলে যায়। প্রায় 30 মিনিট পর সিজদা সামান নিয়ে ব্লাউজ পেটিকোট পরে ওয়াশরুম থেকে বের হয়। সিজদা ওয়াশরুম থেকে বের হতেই দেখে সাইফান বিছানার উপর বসে ফোন স্ক্রল করছে। সিজদা ভেবেছিল সাইফান আরও পরে আসবে, তাই সে শুধুমাত্র ব্লাউজ পেটিকোট পরে বের হয়ে পড়ে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে সাইফান সেদিকে তাকাতেই সিজদা দুহাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। সাইফান সেই দৃশ্য দেখে মুচকি এসে রুম থেকে বেরিয়ে যায়। সিজদা সামিরা সাতজনী শাড়ি পরে নিচে এসে সোজা কিচেনে চলে যায়। সিজদা সামিরার থেকে জেনেছে বাড়িতে শেফ রান্না করেন। বাড়ির সকলে শেফের হাতের তৈরি রান্না খায় শুনে সিজদা হালিমা বেগমের কাছে রান্না করার জন্য অনুমতি চায়। হালিমা বেগম সিজদাকে কোনো মতেই অনুমতি দিতে চান না। অনেক আকুতি মিনতির পর হালিমা বেগম সিজদাকে রান্নার জন্য অনুমতি দেন। সিজদার রান্নার হাত অনেক ভালো। সিজদার মামা সিজদার হাতের রান্না খুব পছন্দ করতেন। সিজদা প্রতি শুক্রবারে তার মামার জন্য স্পেশাল রান্না বান্না করত। মামার কথা মনে পড়তে মুখে আধার নেমে আসে সিজদার। চৌধুরী ভিলায় কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। চোখের কোণের জল মুছে প্রথমে সবার জন্য চা করে দিয়ে রান্নার কাজে লেগে পড়ে। যদিও বাড়ির সকলে ব্রেকফাস্টে ডিম, পরোটা, ফলের জুস, ব্রেড, জেলি, ফলমূল এগুলো খায়, কিন্তু সিজদা যেহেতু আজ তার মামা বাড়িতে বেড়াতে যাবে, তাই সকালের মেনুতে সবার জন্য বাসমতি চালে সাদা ভাত, ইলিশ ভাপা, 5 রকমের ভর্তা, চিংড়ি মাছের মালাইকারি, মুগ ডাল, শিং মাছের পাতলা ঝোল, তেলাপিয়া মাছ ভাজি, বেগুন ভাজি, ট্যাংরা মাছ আলু দিয়ে চচ্চড়ি, গরুর গোস্ত, রোস্ট, ঝরঝরে পোলাও করেছে। সাথে আরও রয়েছে পায়েস, সেমাই, মিষ্টি, দই। সিজদার রান্না শেষ হলে বাড়ির হেল্পিং হ্যান্ড বিউটি সব খাবারগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। এরই মধ্যে সবাই ডাইনিং টেবিলে এসে উপস্থিত হয়। এত এত খাবার দেখে অবাক হয়ে যায় বাড়ির সকলে। সাইফান আর সিজদা পাশাপাশি চেয়ারে বসেছে। সার্জিস এসে দেখে সিজদার মুখোমুখি একটাই চেয়ার খালি রয়েছে। অগত্যা সার্জিস না চাইতে আবারও সিজদার মুখোমুখি হয়ে যায়। শান্তা মির্জা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছেন। সার্জিস প্লেট থেকে এক লোকমা খাবার মুখে দিতে তৃপ্তিতে মন ভরে ওঠে।
শেষ কবে এত ভালো রান্না খেয়েছে মনে নেই তার। তাকে তৃপ্তি সহকারে খেতে দেখে চোখ জুড়িয়ে যায় হালিমা বেগমের। হালিমা বেগম উৎফুল্ল হয়ে বলেন, কি দাদু ভাই, খাবার কেমন লাগছে? খুব ভালো হয়েছে দাদু। সার্জিসের কমপ্লিমেন্ট পেয়ে সামিরা বলে উঠল, ভালো তো হবে, দেখতে হবে না রান্নাটা কে করেছে। মোহনী আজকে নিজ হাতে আমাদের সকলের জন্য এত এত মজাদার খাবার রান্না করেছে। প্রতিটা আইটেমে যা হয়েছে না, একদম চেটে পুটে খাওয়ার মতো। সার্জিস এতক্ষণ তৃপ্তি নিয়ে খাচ্ছিল, কিন্তু যখনই শুনলো সব রান্না সিজদা করেছে তখন আর সেই খাবার সার্জিসের গলা দিয়ে নামতে চাইল না। সার্জিস খাবার ছেড়ে উঠে সোজা হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে যায়। সার্জিসের এহেন কার্যে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। যে ছেলেটা এতক্ষণ তৃপ্তি নিয়ে খাবার খাচ্ছিল, হুট করে তার কি এমন হলো যে তাকে খাবার ছেড়ে উঠে চলে যেতে হলো? প্রশ্নটা সবার মনের কোণে উকি দিচ্ছে। সার্জিসের খাবার ছেড়ে উঠে যাওয়ার কারণ কেউ বুঝতে না পারলেও হালিমা বেগম ঠিকই বুঝতে পারলেন। তিনি খাবার চিবোতে চিবোতে মনে মনে বললেন, কেউ না জানলেও আমি জানি তোমার বুকের ভেতর কেমন ঝড় চলছে। তুমি ঠিক কতটা কষ্ট পাচ্ছ। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখা মৃত্যুর যন্ত্রণার থেকে কম কিছু নয়। মেদরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে তোমার, তবুও মিথ্যে হাসি মুখে ঝুলিয়ে ভালো থাকার ড্রামা করতে হচ্ছে। জীবন যে নাটকের থেকেও নাটকীয় দাদু ভাই। প্রতিনিয়ত আমাদের ভালো থাকার নাটক করে যেতে হয়। সবটা হয়েছে আমার জন্য। আমি যে এই দৃশ্য সহ্য করতে পারছি না। হাসি খুশি প্রাণবন্ত ছেলেটার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। আমি দু চোখে দেখে যাওয়া ছাড়া কিছুই করতে পারছি না। দাদু ভাইয়ের এই অবস্থার জন্য আমি দায়ী। আমি কেন তোমার মন পড়তে পারলাম না দাদু ভাই? এই অপরাধ আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আমি আমার নিজেকে ক্ষমা করব কিভাবে? চৌধুরী ভিলায় যাওয়ার জন্য সিজদা সাইফান দুজনে রেডি হয়ে বসে আছে। তাদের সাথে সামিরাও যাবে। তারা রেডি হয়ে বসে থাকলেও সামিরার এখনো সাজগোজ হয়নি, যার দরুন সিজদা সাইফান দুজনেই অপেক্ষা করছে। তখনই সাইফানের ফোন বেজে ওঠে। সাইফান ফোনের স্ক্রিনে মাই হার্ট, তার পাশে লাভ ইমোজি দেওয়া নামটা জলজল করতে দেখে অনেকটাই অপ্রস্তুত হয়ে যায়। সে আর চোখে সিজদার দিকে তাকায়। যদি সিজদা নামটা দেখে নেয় এই ভয়টাই পাচ্ছিল সাইফান। কিন্তু পরক্ষণে মনে পড়ল সিজদা তো ইংরেজি পড়তে পারে না। হাঁপ ছেড়ে বাঁচল সাইফান। সাইফান সন্তর্পণে সিজদার থেকে সরে এসে অনিচ্ছা সত্ত্বেও কল রিসিভ করলো। ইদানিং তানসির কল রিসিভ করতে ইচ্ছে করে না সাইফানের, কেমন জানি ডিস্টার্ব ফিল করে। সাইফান কল রিসিভ করে কিছুক্ষণ তানসির সাথে কথা বলে আবারও রুমে ফিরে আসে। সামিরা তখনও রেডি হয়ে আসেনি। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর সামিরা রেডি হয়ে আসে। সামিরাকে দেখে সাইফান সামিরার দিকে এগিয়ে এসে বলল, কি হচ্ছে বোন, তোর চোখ মুখের অবস্থা কেন? মনে হচ্ছে অনেক সময় ধরে কান্না করেছিস। সাইফানের কথা শুনে সামিরা সাইফানকে জড়িয়ে ধরে কান্না করে দিল, কিন্তু কিছু বলছে না দেখে সাইফান আবারও বলল, ভাইয়া কি বলবি না, কি হয়েছে? সামিরা চোখ মুছে বলল, কিছু হয়নি ভাইয়া, চলো। চল। সাইফান সিজদা সবার থেকে বিদায় নিয়ে তাদের নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সামনের সিটে সাইফান আর সিজদা বসলো, আর পেছনে সালেহা বেগম আর সামিরা। সাইফান গাড়ি স্টার্ট দিতে যাবে তখন লক্ষ্য করলো সিজদা সিট বেল্ট বাঁধেনি। সাইফান সিজদার দিকে ঝুঁকে গিয়ে সিজদার সিট বেল্ট বেঁধে দিল। সাইফানের এহেন কার্যে সিজদার কিছুদিন আগের ঘটনা মনে পড়ে গেল। সিজদা মনে মনে বলল, আপনার আর ডাক্তারবাবুর মাঝে অনেক মিল পাই আমি। ডাক্তারবাবুও ঠিক এভাবেই আমার সিট বেল্ট বেঁধে দিয়েছিল, কিন্তু ডাক্তারবাবু তখন না খেয়ে উঠে গেল কেন? প্রথমে তো ঠিকই খাচ্ছিল, পরে যখন জানতে পারলো আমি সব রান্না করেছি তখন আর খেলো না। আমার সাথে ভালো করে কথাও কইলো না, যেন আমাকে সে চেনেই না। আমি তার অপরিচিত কেউ। তিনি আমার সাথে এমন আচরণ কেন করছেন? সে কি কোনো কারণে রেগে আছেন আমার উপর? কিন্তু কেন, কি করেছি আমি? সাইফান ড্রাইভিং এর ফাঁকে সিজদার দিকে তাকিয়ে দেখে সে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। সাইফান সিজদাকে কয়েকবার সিজদা বলে ডাক দিল, কিন্তু সিজদা রেসপন্স করলো না দেখে সাইফান একটু জোরে সিজদা বলে উঠল, যেটা কর্ণঘরে প্রবেশ করতে কেঁপে উঠল সিজদা। সিজদা থতমত খেয়ে বলল, কি কিছু বলছেন? সেই কখন থেকে তোমাকে ডেকে চলেছে, কিন্তু তোমার কোনো সারা শব্দই নেই। কেউ তো ভাবছো, বলো তো? ওই কিছু না তো। সাইফান কাঁধ দেখিয়ে বলল, কাঁধে মাথা রেখে ঘুমোতে পারো, আমি কিছু মনে করবো না। সিজদা মুচকে এসে সাইফানের কাঁধে মাথা রাখতে যাবে, তার আগে সামিরা পেছন থেকে বলল, বৌবনি, আমি সালেহা খালা দুজনে পেছনে আছি, আমাদের কথা ভুলে যেও না আবার। সামিরার কথা শুনে সিজদা লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢেকে নিয়ে মনে মনে বলল,
ইস, আমি তো সামিরা আর সালেহা খালার কথা বেমালুম ভুলে গেছে। কি নাকি মনে করলো তারা? গাড়ি চলছে আপন গতিতে, প্রকৃতির শীতল বাতাস সিজদার চোখে মুখে আছড়ে পড়ছে। প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে শরীর মন। বাতাসে সিজদার চুল কপালে এসে বাড়ি খাচ্ছে। সিজদা বিরক্তি নিয়ে বারবার চুলগুলো কানের পাশে গুজে দিচ্ছে। এক পর্যায়ে সিজদা চুল খোপা করতে গেলে সাইফান বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানো? কি? একটা মিষ্টি মেয়ের চোখে মুখে খোলা চুল এসে বাড়ি খাচ্ছে, আর মেয়েটাকে বিরক্তি নিয়ে বারবার সে চুল কানের পাশে গুজে দিতে দেখা। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে সিজদার মুখে হাসি ফুটে ওঠে। সিজদা চুলগুলো খোপা না করে ছেড়ে রাখে। রাস্তায় তাদের মধ্যে আর কোনো কথা হয় না। গাড়িতে পিনপতন নীরবতা কাজ করে। ঘণ্টাখানেক পর গাড়ি এসে চৌধুরী ভিলার সামনে দাঁড়িয়ে যায়। সিজদা সাইফানকে দেখে খুশি হয়ে যায় রাশেদ চৌধুরী। তিনি সাইফানকে সাদরে গ্রহণ করেন, কিন্তু বিথি চৌধুরী খুশি হতে পারেন না। তার মুখে আধার নেমে এসেছে। যে মেয়ের জন্য আজ তার মেয়ে জেলে রয়েছে তাকে বরণ করার কোনো ইচ্ছা ছিল না তার ইচ্ছা করছিল বরণের সময় খাবারে বিষ মিশিয়ে দিতে, কিন্তু তিনি তার ইচ্ছাকে দমিয়ে রেখেছেন। রাশেদ চৌধুরীর জোরাজোরিতে তিনি এসে সাইফানকে মিষ্টি মুখ করিয়ে বাড়ির ভেতরে নিয়ে যান, কিন্তু ভুলেও সিজদার দিকে তাকিয়ে দেখেন না। এতে মনক্ষুণ্ণ হয় সিজদার। সালেহা বেগম ঐশ্বর্যের পাশের রুমে সিজদার সাইফানকে নিয়ে যান। রুমে প্রবেশ করতে সাইফানের নাকে মিষ্টি একটা ঘ্রাণ এসে বাড়ি খায়। সাইফান বিছানায় বসে পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয়। রুমে তেমন আসবাবপত্র না থাকলেও রুমটা খুবই পরিপাটি করে গোছানো। বিয়ের আগে সিজদা এই রুমে শিফট করেছিল, তখন এই রুমটা সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নিয়েছিল। সিজদা ফ্রেশ হয়ে একটা সুতি 3 পিস পরিধান করে। সাইফান সিজদাকে দেখে মুক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা বুঝতে পেরে সিজদা একটু লজ্জা পেয়ে যায়। সিজদার লাজে রাঙা চেহারা দেখে ঘোরের মধ্যে চলে যায় সাইফান 1 পা 2 পা করে সিজদার দিকে এগিয়ে আসে। তাদের মধ্যে 1 ইঞ্চি সমান দূরত্ব রয়েছে। সেটুকু দূরত্ব ঘুচিয়ে দিয়ে সাইফান সিজদার কপালের দিকে নিজের ওষ্ঠ নিয়ে যায়, আর তখনই দরজায় কড়াঘাত শোনা যায়। দরজার অপর প্রান্ত থেকে সামিরা বলছে, বোমনি, আমার লাগেজটা বোধহয় তোমাদের রুমে নিয়ে এসেছো। আমি চেঞ্জ করব, আমার লাগেজটা দাও। বাই দ্য ওয়ে, দিন দুপুরে দরজা বন্ধ করে দিয়ে কি করছো তোমরা? সামিরার কণ্ঠস্বর পাওয়া মাত্রই সিজদা সাইফান দুজনে দুই দিকে ছিটকে পড়ে। সিজদার তো লজ্জায় মরিমরি অবস্থা। সাইফান সিজদার দিকে তাকিয়ে মুচকে এসে দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে বোন? সরি ভাইয়া, তোমাদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হয়নি, কিন্তু আমার চেঞ্জ করতে হবে। আমার লাগেজ নিয়ে চলে এসেছো। দাঁড়া, দেখছি আমি। সাইফান সামিরার লাগেজ নিয়ে এসে সামিরার হাতে দেয়। সামিরা যেতে সাইফান এসে বিছানায় সিজদার পাশে বসে। পুরো রুমে পিনপতন নীরবতা কাজ করছে, কারো মুখে কোনো কথা নেই। সাইফান সিজদার হাত নিজের হাতের মুঠোয় নিতে গেলে সিজদা হাত সরিয়ে নেয়। ঘোর কাটে সাইফানের। সে সিজদার উপর একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। সিজদার দিকে তাকালে সে যেন মানসিক শান্তি পায়। সিজদার আশেপাশে থাকলে ভালো লাগায় তার দেহ মন ছেয়ে যায়, যেটা সে চায়নি। সে রুম থেকে বেরিয়ে এসে তানসির নাম্বারে কল করে, কিন্তু কল রিসিভ হয় না। টেনশন হয় সাইফানের। তানসির কোনো বিপদ হলো না তো, এমন প্রশ্ন উকি দেয় সাইফানের মনে। কিন্তু পরক্ষণে সাইফানের ধারণা ভুল প্রমাণিত হয়ে তানসি কল ব্যাক করে। সাইফান তড়িৎ গতিতে কল রিসিভ করে অনেকক্ষণ নিজেদের মধ্যে কথা বিনিময় করলো। প্রায় 10 মিনিট পর সাইফান কল কেটে ফোন পকেটে রাখতে গিয়ে দেখে তার পেছনে সালেহা বেগম দাঁড়িয়ে আছে। সালেহা বেগমকে দেখে বুক ধুক করে ওঠে সাইফানের। সালেহা বেগম তাদের পার্সোনাল কথাবার্তা শুনে নিয়েছে কিনা এই ভয়ে। যদি শুনে নেয় তাহলে তো তার সব প্ল্যান জলে যাবে। সাইফান শুকনো ঢোক গিলে বলল, সালেহা খালা, আপনি কখন এসেছেন? এই তো মাত্রই আইলাম। কিছু বললেন খালা? বাবা, নিচে আসো, ভাইজান তোমগো লেগা অপেক্ষা করতেছে, জলদি আহো। সালেহা বেগম নিচে চলে যান। তিনি নিচে যেতে হাঁপ ছেড়ে বাঁচে সাইফান দুষ্টু এসে ফোন পকেটে ঢুকিয়ে বলল, যাক বাবা, এই যাত্রা বেঁচে গেছে। এখন থেকে আরো বেশি অ্যালার্ট থাকতে হবে। পান থেকে চুন খসলেই আমার বিপদ, যেটা আমি হতে দিব না, কিছুতেই না। সার্জিস একটা ইম্পর্টেন্ট ফাইল খুঁজতে গিয়ে সিজদার সেই রক্তমাখা রুমালখানা পায়। রুমালখানা হাতে নিতে সিজদার হাস্যোজ্জ্বল চেহারাটা সার্জিসের চোখের সামনে দৃশ্যমান হয়। সেই সাথে তার বুকে ব্যথা বাড়তে থাকে। পুরনো ক্ষত তাজা হয়ে যায়। সার্জিস রুমালখানা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। তখনই তাথই এসে সার্জিসকে পেছন থেকে জড়িয়ে ধরে। তাথইয়ের এহেন কার্যে বিরক্ত বোধ করে সার্জিস। তার ভেতরে যে কি চলছে সেটা একমাত্র সেই জানে। সবকিছুতেই বিরক্ত লাগছে তার। একজন ডক্টর হয়েও মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে। সার্জিস দাঁতে দাঁত চেপে বুক থেকে তাথইয়ের হাত সরিয়ে দিয়ে তাথইকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। তাথই বাকরুদ্ধ হয়ে গিয়েছে। সার্জিসকে সে ছোট থেকেই দেখে এসেছে। সে জানে সার্জিস অনেক রাগী, কিন্তু সার্জিসকে কখনোই কারো গায়ে হাত তুলতে দেখেনি।
আকস্মিক সার্জিসের এত রাগের কারণ বুঝতে পারে না তাথই। তার গায়ে কেউ কখনো একটা ফুলের টোকাও দেয়নি। বড় আদরের মেয়ে সে। তাথই গালে হাত দিয়ে ভেজা কণ্ঠে বলল, তুমি আমাকে থাপ্পড় দিলে সার্জিস? সরি তাথই, আমার মাথা ঠিক ছিল না। আমি তোর গায়ে হাত তুলে ফেলেছি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। প্লিজ ফরগিভ মি। তাথই কিছু বলে না, বরং সার্জিসের ফেলে রাখা রুমালের উপর দিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে যায়। তাথই বেরিয়ে যেতে সার্জিস রুমালখানা ফ্লোর থেকে তুলে পরিষ্কার করে রুমালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আবারও সযত্নে রেখে দেয়। সামিরা লাগেজ নিয়ে তড়িৎ গতিতে নিজের রুমে এসে দেখে তার ফোন বাজছে। ফোনের স্ক্রিনে মাই লাভ নামটা জলজল করছে। সামিরা 1 মিনিটও কাল বিলম্ব না করে কল রিসিভ করে বলল, কি হয়েছে তোমার? নতুন কাউকে পেয়েছো নাকি? আমাকে আর তোমার প্রয়োজন নেই, তাই না? আসলে তোমরা সব ছেলেরা একই রকম, মন নিয়ে খেলতে তোমরা অনেক পছন্দ করো। তোমাদের প্রিয় খেলা হচ্ছে মেয়েদের মন নিয়ে খেলা। তোমাকে 2 দিন থেকে কলের উপর কল করেই যাচ্ছি, কিন্তু তোমার কোনো রেসপন্স নেই। তুমি একটাবার কল রিসিভ করার প্রয়োজন বোধ মনে করছো না কেন রামিম? তোমাকে মন দিয়ে কি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি? এই 2টা দিন জানো কিভাবে কেটেছে আমার? প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল, তুমি বিয়েতে আসোনি। ভেবেছিলাম বৌভাতের অনুষ্ঠানে আসবা, আমি তোমার পথ চেয়ে বসেছিলাম, কিন্তু তুমি আসোনি। আমাকে একটা কল করারও সময় হয়নি তোমার। তোমার জন্য যে একটা মেয়ের চিন্তায় পাগল প্রায় অবস্থা হয়ে গিয়েছে, সে খেয়াল আছে তোমার? সামনে একটু শান্ত হও, আমার কথাটা একটু শোনো প্লিজ। কি বলবে তুমি? কি বলার আছে তোমার? তোমাকে তো বলেছিলাম আমার বাবা অসুস্থ। আমার বাবা আর এই পৃথিবীতে নেই সামিরা। শুক্রবারে আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। আমি এতিম হয়ে গিয়েছি সামিরা। বাবা নেই মানে? এত বড় কথাটা তুমি আমাকে বলনি। এই তোমার ভালোবাসার নমুনা রামি। আমি চাইনি আমার জন্য তোমার আনন্দ ফুর্তি মাটিতে মিশে যাক, আমার জন্য তুমি কষ্ট পাও। আমি এটা চাইনি। জানো সামিরা, আমি বাবাকে তোমার কথা বলেছিলাম, তোমার ছবিও দেখিয়েছিলাম। বাবা অনেক খুশি হয়েছিল। বাবা বলেছিল আমার তো মেয়ে নেই, সামিরা আমার মেয়ে হয়ে এই বাড়িতে আসবে। বাবা বলেছিল একটু সুস্থ হলেই তোমাদের বাড়িতে যাবে, তোমার বাবার সাথে কথা বলবে, প্রয়োজনে তোমাকে ভিক্ষে চাইবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল, বাবা নামক বটগাছের ছায়াটা আমার মাথার উপর থেকে সরে গেল। আমি কি নিয়ে বাঁচবো বলো তো? চিন্তা করো না রামিম, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না সামিরা, তোমার আর আমার মিলন অসম্ভব। তুমি আমাকে ভুলে যাও সামিরা, আমি তোমার যোগ্য না। আমি জানি আমি কখনোই তোমাকে পাবো না। আমার না আছে টাকা, না আছে ভালো চাকরি। যে চাকরিটা ছিল সেটাও বোধহয় হারাতে হবে। আমি তো নিজেই চলতে পারবো না, সেখানে তোমাকে বিয়ে করে কি খাবো বলো? তার থেকে ভালো তুমি আমাকে ভুলে যাও। তোমার বাবা তোমাকে অনেক বড় লোক হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে দেবে, তুমি অনেক সুখে থাকবে সামিরা। ভুলে যাব মানে কি? মামার বাড়ির আবদার নাকি? যখন প্রেম করছিলে তখন মনে ছিল না? এখন ভুলে যেতে বলছিস কোন সাহসে? আমি কার সাথে ভালো থাকবো কি থাকবো না সেটা তুই ঠিক করে দিবি নাকি? তুমি বুঝতে পারছো না সামিরা, তোমার বাবা কখনোই আমাদের সম্পর্ক মেনে নেবেন না। সার্জিস স্যার আমাদের রিলেশনের ব্যাপারে সবটা জানে। স্যার বলেছিল সে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবে। আমি স্যারের উপর ভরসা করেছিলাম, কিন্তু স্যার নিজেই তো কানাডা চলে যাচ্ছেন। হোয়াট? ভাইয়া কানাডা চলে যাচ্ছে মানে? কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই। স্যার আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না, তিনি খুব তাড়াতাড়ি কানাডা পাড়ি জমাবেন। ভাইয়া কানাডা চলে যাচ্ছে অথচ আমি জানি না? আসলে ভাইয়া কখনোই আমাকে নিজের বোন ভাবতে পারিনি, তাই তো এত বড় কথাটা লুকিয়ে গিয়েছে। কিন্তু ভাইয়া হঠাৎ কানাডা যাচ্ছে কেন? তোমাকে কিছু বলেছে কি? না স্যার, এই ব্যাপারে আমাকে কিছুই বলেনি। হুট করে স্যারের কানাডা যাওয়ার ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না, তবে আন্দাজ করতে পারছি কিছুটা। আমি যেটা সন্দেহ করছি সেটা যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে স্যার। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না রামিম, প্লিজ হেয়ালি না করে একটু ক্লিয়ার করে বলো। ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা যে বড্ড কঠিন। ভালোবাসা যন্ত্রণা সহ্য করার থেকে দূরে চলে যাওয়া অনেক ভালো। মানে কিসব আবল তাবল বকছো? ভাইয়া আবার কাকে ভালোবাসলো?
ও কিছু না, রাখছি আমি। একদমই কান্নাকাটি করো না, পারলে আমাকে ভুলে যেও। ফোন রেখে দেয় রামিম। রামিম ফোন রাখতেই কান্নায় ভেঙে পড়ে সামিরা। সিজদা সাইফান দুজনেই খেতে বসেছে। বিথি চৌধুরীর অনিচ্ছা সত্ত্বেও নিজ হাতে সব রান্না করেছেন। রান্নার সময় তার ইচ্ছে করছিল খাবারে বিষ মিশিয়ে সিজদাকে খাইয়ে দিতে। এই মেয়েটাকে কোনো কালই পছন্দ ছিল না তার, কিন্তু সে পারেননি। রাশেদ চৌধুরী বলেছেন, সিজদা সাইফানের আদর আপ্যায়নে যদি বিন্দুমাত্র ত্রুটি হয় তিনি ঐশ্বর্যকে পুলিশ কাস্টডি থেকে ছাড়িয়ে আনার কোনো চেষ্টাই করবেন না। ঐশ্বর্যকে জেলে পচে মরতে হবে। মেয়ের কথা চিন্তা করে মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বিথি চৌধুরী সিজদা সাইফানের আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন। তাদের প্লেটে এটা ওটা তুলে দিচ্ছেন। সিজদা সাইফান দুজনেই তৃপ্তি নিয়ে খাচ্ছে। এমন সময় পাশের ফ্ল্যাট থেকে পাড়া প্রতিবেশীরা নতুন জামাই দেখতে আসে। সালেহা বেগম তাদেরকে দেখা মাত্রই কুশলাদি বিনিময় করে। সাইফানের নিয়ে আসা মিষ্টি দই নাস্তা দেন। সাইফানকে দেখে সকলে খুশি হন। তাদের মধ্যে থেকে একজন মহিলা বলে উঠল, মাশাআল্লাহ, জামাই বাবাজি তো অনেক সুন্দর দেখতে। আমাদের সিজদার সাথে খুব ভালো মানাইবে। সিজদাকে নিয়ে টেনশন হতো আমাদের। বাবা মা ছাড়া এতিম মেয়ে, কার সাথে বিয়ে হবে কি না হবে, মেয়েটা সুখী হতে পারবে কিনা, বড্ড চিন্তা হতো। কিন্তু তোমাদের দুইজনকে একসাথে দেখে সেই চিন্তা দূর হয়ে গিয়েছে। দোয়া করি অনেক সুখী হও তোমরা। মুরব্বী হয়ে একটা কথা বলতে পারি, যদি সিজদা কিছু মনে না করিস। না না দাদি, আমি কিছুই মনে করব না, তুমি বলো না কি বলবা। এখনকার যুগের মেয়েরা বিয়ের পর বছর বছর চলে যায়, কিন্তু বাচ্চা কাচ্চা নিতে চায় না। এটা কিন্তু ঠিক না। বাচ্চা কাচ্চা না থাকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে নাকি? আর না বাচ্চা ছাড়া সংসার পরিপূর্ণ হয়। তুই তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে নে, দেখবি তোর বর থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি সবাই তোকে মাথায় করে রাখবে, সংসার পরিপূর্ণ হয়ে উঠবে। বাচ্চার কথা শুনে কাশি শুরু হয়ে যায় সাইফানের। সিজদার লজ্জায় মুখ লাল হয়ে উঠেছে। লজ্জায় সাইফানের দিকে তাকাতেও পাচ্ছেন। এদিকে সাইফানের কাশি থামছেই না। সিজদা নিজের লজ্জা সাইডে রেখে সাইফানের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। সাইফান এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে। সাইফানের এই অবস্থা দেখে রাশেদ চৌধুরী এগিয়ে এসে বলল, কি হয়েছে বাবা, তুমি ঠিক আছো তো? জি মামা। তোমার কাছে আমার একটাই চাও বাবা, আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না। ছোটবেলা থেকে মেয়েটা অনেক কষ্ট সহ্য করে এসেছে। সিজদা যেমন আপনার ভাগ্নি, তেমনি আমারও স্ত্রী। সিজদাকে ভালো রাখার দায়িত্ব আমার। আমি সিজদার অতীত জানতে চাই না। সিজদার বর্তমানকে সুন্দর করে সাজিয়ে তোলা আমার দায়িত্ব। আমি আপনাকে কথা দিচ্ছি মামা, তিন কবুল বলে যখন সিজদার হাত ধরেছে, মৃত্যু ছাড়া সেই হাত কখনো কেউ আলাদা করতে পারবে না। সাইফানের কথা শুনে সিজদার খুশিতে চোখ ছলছল করে উঠল। এই মানুষটাকে যতটা ভালো ভেবেছিল তার থেকেও শতগুণ ভালো সে। সাইফানকে স্বামী রূপে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছে সিজদা। ছেলে হয়ে তোমার কাছে একটা আবদার করলাম, সেটাও পূরণ করতে পারলে না বাবা? আমি বুঝতে পারছি না তোর কানাডা যাওয়ার এত তারা কিসের? তুই তো গতকালে আমাকে বললি একটু সময় তো দিবি নাকি? বাংলাদেশ থেকে বাইরে দেশে যাওয়া হাতের মোয়া নয় যে এক রাতের মধ্যে পেয়ে যাবি। আমাকে একটু সময় দে বাবা, আমি যত সম্ভব চেষ্টা করছি। আমার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে বাবা, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমার ব্যাপার আমি নিজেই হ্যান্ডেল করব। তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। তোর মা যেমন আমাকে কখনো বুঝতে চায়নি, তেমনি তুই আমাকে কখনো বুঝতে চাস না। কথায় কথা বাড়ে বাবা, তুমি আমাকে মুখ খুলতে বাধ্য করো না বাবা। মা যখন আমাকে ছেড়ে চলে যায় আমি যথেষ্ট বড় ছিলাম, সবটা বুঝতেও শিখেছিলাম। সেদিন তোমার সাথে মায়ের তুমুল ঝগড়া হয়, মা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তোমার ইগো অহংকার এতটাই বেশি ছিল যে তুমি একটা বারও মাকে আটকানোর চেষ্টা করোনি। আমি দৌড়ে গিয়েছিলাম মায়ের পিছু পিছু, কিন্তু মাকে পাইনি। মা কোথায় যেন হারিয়ে গেল। বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেলাম। তার কয়েক ঘন্টা অতিক্রম হতেই খবর এলো রোড অ্যাক্সিডেন্টে একটা মহিলা মারা গিয়েছে, যার মুখ অত্যন্ত বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার পরনে সেই শাড়ি রয়েছে যে শাড়ি আমার মায়ের গায়ে ছিল। তুমি নিজের মান সম্মান রক্ষার্থে একটা বারো ইনভেস্টিগেশন করে দেখোনি আদৌ সেটা মা ছিল কিনা। তুমি আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছ, আমার কৈশোর কেড়ে নিয়েছ, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছ। হ্যাঁ, এসব কিছুর জন্য তুমি দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। ফারুক মির্জা যেন পাথর হয়ে গিয়েছে, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না।
তাকে নিয়ে তার ছেলের অনেক অভিযোগ। এরকম অভিযোগ তার স্ত্রী যমুনারও ছিল। তিনি স্ত্রী সন্তানকে সময় দিতে পারেননি, শুধু টাকার পিছনে ছুটেছে। ফারুক মির্জাকে চুপ থাকতে দেখে তার ছেলের হাসি হাসে সার্জিস। তার ভেতরে কষ্টটা কেউ কোনোদিনও বোঝার চেষ্টা করেনি। সার্জিস ফারুক মির্জার দিকে এগিয়ে আসতেই তার ফোন বেজে ওঠে। হসপিটাল থেকে কল করা হয়েছে। সার্জিস কোনো কথা না বাড়িয়ে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথিমধ্যে একটা জটলা দেখে সার্জিস গাড়ি থামিয়ে জটলার দিকে অগ্রসর হয়। তখনই সার্জিসের ফোন বেজে ওঠে। আবারও হসপিটাল থেকে কল করা হয়েছে। সার্জিস ফোন কানে নিয়ে জটলা ঠেলে ভেতরে প্রবেশ করতে সার্জিসের পা থেমে যায়, কলিজা মোচড় দিয়ে ওঠে, কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়, কণ্ঠনালী শুকিয়ে আসে, হাত থেকে ফোন পিচ ঢালা রাস্তায় পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তার যেন নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। এতদিন যে মানুষটাকে সে মৃত ভেবে এসেছে, যার ছবি বুকে নিয়ে সে দিনরাত চোখের পানি ফেলেছে, যে মানুষটার জন্য একটু আগেও তার বাবাকে কথা শুনিয়েছে, সেই মানুষটা তার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সার্জিস আর এক মুহূর্ত কাল বিলম্ব করে না, দৌড়ে গিয়ে যমুনা মির্জাকে পাজা কোলে তুলে নেয়। সার্জিসের এহেন কার্যে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। সবার মনে প্রশ্ন জাগে, কে এই অজ্ঞাত মহিলা? সার্জিস কারো প্রশ্নের উত্তর না দিয়ে যমুনা মির্জাকে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। চোখ থেকে অঝরে পানি পড়ছে তার। সে ভাবতেও পারেনি এতগুলো বছর পরে আবারও তার মায়ের দেখা পাবে। মাকে ফিরে পেয়ে যতটা না আনন্দ হচ্ছে, তার থেকেও বেশি ভয় হচ্ছে তাকে হারিয়ে ফেলার। মিনিট কয়েক অতিবাহিত হতে গাড়ি এসে হসপিটালের সামনে দাঁড়িয়ে যায়। সার্জিস যমুনা মির্জাকে পাজা কোলে তুলে নিয়ে হসপিটালের ভিতর ছুটে এসে ডক্টর ডক্টর বলে হাঁক ছাড়তেই নার্স স্ট্রেচার নিয়ে ছুটে আসে। যমুনা মির্জাকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে তড়িৎ গতিতে ওটিতে নিয়ে যাওয়া হয়। তার মাথা শরীর থেকে এখনো চুয়ে চুয়ে রক্ত পড়ছে। তার রক্তে সার্জিসের পুরো শরীর ভিজে গিয়েছে। খুবই ক্রিটিক্যাল অবস্থা তার। যমুনা মির্জার কন্ডিশন দেখে মুখে আধার নামে ডক্টর রায়হানের। তার বাঁচার সম্ভাবনা খুবই কম। হসপিটালের করিডোরে অস্থির হয়ে পায়চারি করছে সার্জিস। চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে, কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়েছে, কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে এসেছে, শরীরে যেন বিন্দুমাত্র শক্তি নেই। প্রিয় মানুষকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখে কোনো পুরুষেরই সাধ্য নেই নিজেকে ঠিক রাখার। সার্জিসও নিজেকে ঠিক রাখতে পারছে না। তার নিজের হাতে কত শত অপারেশন হয়েছে, চোখের সামনে কত মানুষকে মরতে দেখেছে। তখন খারাপ লাগলেও সেটা কখনোই প্রকাশ পায়নি। ডক্টরদের সহজে ভেঙে পড়লে চলে না, কিন্তু সার্জিস যেন আজ তার ডক্টরের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। দাঁড়িয়ে থাকা দায়ী হয়ে পড়েছে তার। সার্জিস ধপ করে ফ্লোরে বসে পড়ে। উপস্থিত সবাই সার্জিসের এই রূপ দেখে যেন হতভম্ব হয়ে যায়। সবাই সার্জিসকে একজন শক্ত মনের ডক্টর মনে করে। এর আগে তাকে কখনোই এতটা ভেঙে পড়তে দেখেনি। এরই মধ্যে ডক্টর রায়হান বের হন। তাকে দেখে সার্জিস ছুটে এসে ভেজা কণ্ঠে বলল, ডক্টর, আমার মাকে বাঁচিয়ে দিন প্লিজ। এর আগে অসংখ্য মানুষ আমার কাছে এসে এই রিকোয়েস্ট করেছে, আজ আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার মাকে বাঁচিয়ে দিন ডক্টর, প্লিজ। তোমাকে আজকে বড্ড অচেনা লাগছে সার্জিস। এতদিন আমি ডক্টর সার্জিসকে দেখেছি, আর আজ সার্জিসের অন্যরূপ দেখছি। সত্যি মায়ের প্রতি সন্তানের এতটা ভালোবাসা সব ছেলের মধ্যে থাকে না। বাট ইউ আর টু লেট। তোমার মায়ের কন্ডিশন খুবই আশঙ্কাজনক। মাথায় খুবই বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথায় অপারেশন করতে হবে। তাছাড়া প্রচুর ব্লিডিং হয়েছে, অনেক রক্তের প্রয়োজন। আমার এবি নেগেটিভ গ্রুপ, যত ব্লাড প্রয়োজন আমার শরীর থেকে নিন, তবু আমার মাকে সুস্থ করে দিন ডক্টর। তুমি একজন ডক্টর হয়েও এমন আনইউজুয়াল কথা কিভাবে বলছো সার্জিস? তুমি খুব ভালো করেই জানো তোমার মায়ের যতটা ব্লাড প্রয়োজন। তুমি তার সবটা যোগদান দিতে পারবে না। আমাদের ব্লাড ব্যাংকেও এবি নেগেটিভ ব্লাড পর্যাপ্ত পরিমাণ নেই। তুমি অতি দ্রুত এবি নেগেটিভ ব্লাডের ব্যবস্থা করো। আমিও আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সার্জিস কিছু বলার আগেই পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, ব্লাডের জন্য আপনাদের কোনো স্টেপস নিতে হবে না। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। যত ব্লাড প্রয়োজন আমরা দেব। আমাদের মাকে আমরা মরতে দিব না, কিছুতেই না। রাতে ডিনার শেষে সিজদা কিছুক্ষণ সালেহা বেগমের সাথে গল্প গুজব করে এসে দেখে সাইফান বিছানা রেডি করছে। সিজদা গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করে বলল, আরে আপনি এসব মেয়েদের কাজ কেন করছেন? আপনি ঘরে গিয়ে বসুন, আমি বাকিটা করে নিয়েছি। সাইফানের যেন সিজদার কথা কর্ণকুহরে প্রবেশ করে না। সাইফান নিঃশব্দে বিছানা রেডি করে মশারি টাঙিয়ে বিছানার চারিপাশে মশারি গুজে দিয়ে বলল, এটুকু কাজ করেছি বলে আমার হাতে ফোসকা পড়ে যায়নি। এসব ছোটখাটো কাজ করার অভ্যাস আমার আছে। এমন ভাবে বলছেন যেন আপনার আগের ঘরের বউ আছে। আপনি বউয়ের কাজে সব সময় সাহায্য সহযোগিতা করেন, যার জন্য আপনার অভ্যেস হয়ে গেছে। সিজদা যদিও রসিকতা করে কথাটা বলে, তবুও সাইফানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। বুক ধুক করে উঠে ঘামতে শুরু করে সাইফানের মুখে আধার দেখে সিজদা শাড়ির আঁচল দিয়ে সাইফানের মাথার ঘাম মুছে দিয়ে বলে, বাবা,
আমার সামান্য কথা শুনে এসি ঠান্ডা হাওয়ার মধ্যে থেকে আপনার কপালে ঘামের সৃষ্টি হয়ে গেল? আরে বাবা, আমি তো মজা করে বলেছি কথাটা। সাইফান যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে ধীর গলায় বলল, অনেক রাত হয়ে গিয়েছে, শুয়ে পড়ো। বেশি রাত জায়গায় শরীরের জন্য ভালো নয়, তুমি শরীর খারাপ করবে। যাও, গিয়ে শুয়ে পড়ো। আপনি শুবেন না? তুমি শুয়ে পড়ো, আমার একটু কাজ আছে, আমি কাজ শেষ করে তারপর শুব। ঠিক আছে। সিজদা বিছানায় গায়ে এলিয়ে দেয়। সাইফান সিজদার গায়ে কাঁথা টেনে দিয়ে ল্যাপটপ নিয়ে নিজের কাজে লেগে পড়ে। সাইফানের কাজ শেষ হতে হতে প্রায় 1টা বেজে যায়। বিরক্তিতে মাথা ভার হয়ে আসে তার। সাইফান ল্যাপটপ বন্ধ করে টেবিলের উপর রেখে বিছানায় যেতেই সিজদার ঘুমন্ত মুখ দেখে তার সব বিরক্তি মূর্ছা যায়। সাইফানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি ভর করে। সাইফান তাদের মাঝখানের কোলবালিশ নিচে ফেলে দিয়ে আস্তে আস্তে সিজদার দিকে এগিয়ে গিয়ে সিজদার কপালে আলতো চুমুকে সিজদা গা ঘেঁষে শুয়ে পড়ে। কিন্তু তার চোখে ঘুম আসছে না। রাত যত গভীর হচ্ছে নিষিদ্ধ চাওয়ারা যেন সাইফানকে উস্কে দিচ্ছে। সাইফান নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে। সিজদাকে দেওয়া কথার খেলাপ করতে চায় না, কিন্তু আগুন আর ঘি এক জায়গায় থাকলে যে কোনো বাধাই মানতে চায় না, সব কিছু শেষ করে দেয়। এই মুহূর্তে সাইফানের নিজেকে আগুন আর সিজদাকে ঘি মনে হচ্ছে। ইচ্ছে করতে দুজনে মিলেমিশে একাকার হয়ে যেতে। সিজদাকে আপন করে পাওয়ার তীব্র বাসনা জেগেছে তার মনে। সাইফান যেন নিজের মধ্যে নেই। সে তার দেওয়ার সমস্ত কথা ভুলে সিজদার দিকে অগ্রসর হয়। সিজদার ঠোঁটে নিজের ঠোঁট রাখতে গিয়েও কপালে চুমু খেয়ে সাইফান বিছানা ছেড়ে নেমে ব্যালকনিতে চলে যায়। সাইফান যেতেই চোখ খুলে সিজদা। সে সজাগ থাকলেও ঘুমের ভান ধরে পড়েছিল। এক মুহূর্তের জন্য সাইফানের প্রতি সব সম্মান, শ্রদ্ধা, ঘৃণায় পরিণত হয়েছিল। কিন্তু সিজদা যখন দেখলো সাইফান তার দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করছে, তখন সাইফানের প্রতি তার সম্মান আর শ্রদ্ধা আরো বেড়ে গেল। সিজদা মনে মনে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।